মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার দর্শনের কিছু কমনযোগ্য প্রশ্ন সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার প্রশ্নগুলি পরীক্ষার জন্য ও ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনার সেই প্রশ্ন। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন? তোমরা সেকেন্ড সেমিস্টারে এ বচনের ছিলে আই বচন, ই বচনেরই আই বচনের আই এবং ও বচন অসম্ভব। কিন্তু জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের সেই অসরল আবর্তনটা সম্ভব নয়, মানে এক আবর্তন কেন বৈধ নয় সেই সম্পর্কে একটা প্রশ্ন দেখে নাও। উত্তরটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হবে পরীক্ষার জন্য। প্রচলিত বা সাবেক বিজ্ঞানে এ বচনের সীমিত বা অসরল আবর্তনকে বৈধ বলে গণ্য হয়। নর্মালি এ বচনের যে আবর্তন সেকেন্ড সেমেস্টার সেখানে আই হয়, হ্যাঁ, এ বচনের আবর্তন আই, সেইটা প্রচলিত বা সাবেকি যুক্তিবিজ্ঞানে। কিন্তু বুলীয় ভাষ্য অনুসারে এ বচনের অসরল আবর্তনকে বৈধ বলা যায় না, কারণ জর্জ বুলের মতে সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা নেই, কিন্তু বিশেষ বচনের অর্থমূলক তাৎপর্য আছে। তাই তাৎপর্যবিহীন বচন এ ই এই দুটো সামান্য বচন থেকে অস্তিত্বমূলক তাৎপর্য যুক্ত বিশেষ বচনের আই ও যে আবর্তন পাওয়া যায় তা অবৈধ বলে গণ্য হয়। এতটুকু লিখলেই তোমরা 2 থাক কিংবা 3 একদম ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট একটা কোশ্চেন তোমরা দেখে নাও। ভাষ্য শিখলে নিরপেক্ষ ন্যায়ের কোন কোন মূর্তি অবৈধ বলে গণ্য হয়? খুব মোস্ট একদম ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তোমরা সেকেন্ড সেমিস্টারে নিরপেক্ষ ন্যায়ের যে 4টি সংস্থানে মোট বৈধ মূর্তি 19খানা করেছিলে, তার মধ্যে জর্জ বুল কোন কোন মূর্তিগুলোকে অস্বীকার মনে করেছেন সেই সম্পর্কে একটা প্রশ্ন। এর জন্য তুমি উত্তরটা কিভাবে লিখবে? গতানুগতিক বা সাবেকি যুক্তিবিজ্ঞানে স্বীকৃত ন্যায় অনুমানে 19টি বৈধ মূর্তির মধ্যে 19টি আমাদের বৈধ মূর্তি ছিল, এটা তোমরা বিস্তারিত পড়েছিলে। সেই 19টা মূর্তির মধ্যে তোমার তৃতীয় সংস্থানে ড্যারাফটি, যেটা এ এ আই মানে প্রধান আশ্রয় বাক্য এ, অপ্রধান আশ্রয় বাক্য এ এবং সিদ্ধান্ত আই, এবং আরেকটা মূর্তি আছে ফিলাফটন ই এ ও, এবং চতুর্থ সংস্থা তৃতীয় সংস্থানের 2টি ড্যারাপটি এবং ফিলা, চতুর্থ সংস্থানের ব্রাহ্মণটিপ মানে মানে এ এ আই এবং ফেসাপো ই এ ও। তাহলে তোমার তৃতীয় সংস্থানে দেখতে পাচ্ছ 2টি এবং চতুর্থ সংস্থানে 2টি, তাহলে টোটাল কটা হচ্ছে 4টি। এই 4টি মূর্তি বুলীয় মতে বৈধ নয়, কারণ উল্লেখিত যুক্তিবিজ্ঞানে যুক্তিগুলিতে বা ওই নিরপেক্ষ ন্যায়ের মূর্তিগুলিতে যে কোনো একটা লিখবে, প্রতিটির আশ্রয় বাক্য হলো সামান্য বচন। দেখতে পাচ্ছ প্রথমটাতে এ, তারপরে ফিলাপটনে ই, ফেসাপোতে ই, সামান্য বচন। সেই জন্য এখানে বলা হচ্ছে এই 4টি মূর্তির বুলীয় মতে বৈধ নয়, কারণ গুলিতে প্রতিটির আশ্রয় বাক্য হলো সামান্য বচন আর হলো বিশেষ বচন। ওই আই দেখতে পাচ্ছ বুলীয় মতে সামান্য বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই এবং বিশেষ বচনের অস্তিত্ব তাৎপর্য আছে। এতটুকু লিখলেই নেক্সট একটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ভেনচিত্র কাকে বলে? অনেক ভেনচিত্র তোমরা প্র্যাকটিস করেছো, কিন্তু এই সংজ্ঞাটাও তোমাদেরকে জেনে নেওয়া উচিত। জর্জ বুলের বুলীয় ভাষ্যকে অনুসরণ করেন 19বিংশ শতাব্দীর ইংরেজ গণিতবিদ ও যুক্তিবিজ্ঞানী জন ভেন। নিরপেক্ষ বচনগুলিকে চিত্রাকারে বা রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার যে অভিনব পদ্ধতি
উদ্ভাবন করে তা ভেনচিত্র নামে পরিচিত। দিয়ে দেবে, এটা একটা একবৃত্ত, তুমি পরস্পরচ্ছেদী দুটো বৃত্তও দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নেই। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট হবে। বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বলতে কি বোঝায়, চিত্র সহ লেখো। অথবা এইরকম থাকতে পারে প্রশ্ন, এইটা একদম 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। দেখো উত্তরটা কিভাবে যাবে। বিশ্বব্যাপক ভেনচিত্রে অঙ্কিত এর মুক্ত অঞ্চলকে যে বর্গক্ষেত্র তা বিশ্বব্যাপক বর্গ প্রসঙ্গ বিশ্ব নামে পরিচিত। একটা উদাহরণ নিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই যে তোমরা দুটো বৃত্ত দেখতে পাচ্ছ, এবং একটা পি, আর এই যে বৃত্তটাতে যদি এই রকম থাকে, মানে দুটো বৃত্তর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে নিচের দিকে পি বার এস বার, এস বার কিন্তু কোনো ঘরেই কিন্তু নেই, মানে প্রথম ঘরটা বার নয়, মিডিলটা এস পি, লাস্টেরটা এস বার পি, মানে এস বার পি বার, এই যে তিনটে ঘর হয়েছে পরপর, এই তিনটে ঘরের একটা তো ম্যাচ করছে না, তার মানে তোমাকে একটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ অঙ্কন করে, হ্যাঁ, পুরো বিশ্ব ব্যাপক মানে জ্ঞাপককে তোমাকে বোঝাতে হবে। তো এই রকমের ভেনচিত্রগুলোকে বলা হয় বিশ্ব জ্ঞাপক বা প্রসঙ্গ বিশ্ব আর কি। এটাকে একটু ব্যাখ্যা করে নেবে তোমরা। আলোচ্য ভেনচিত্রে এস বার পি বার নির্দেশিত আয়তক্ষেত্রের দ্বারা বৃত্তের বাইরের সারা বিশ্বকে বোঝানো হয়। এই সীমানা নির্দেশক আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রই হলো বিশ্বব্যাপক বর্গক্ষেত্র। এতটুকু তোমরা লিখে দিলেই একদম ফুল মার্কস পেয়ে। কোশ্চেন তোমরা দেখে নাও, পরস্পর ছেদি বৃত্ত কাকে বলে, বা প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে, ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে ও কি কি। দেখো উত্তর, বৃত্ত যখন পরস্পর পরস্পরকে ছেদ করে পরস্পর ছেদি বৃত্ত। ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত চারটি উপশ্রেণীকে বোঝায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, হ্যাঁ, চারটি শ্রেণীর মধ্যে একটা শ্রেণী এস পি আছে, দেখতে পাচ্ছ বৃত্তের মধ্যে, তারপরে এস পি মিডিলে আছে, তারপরে এস বার পি লাস্টে আছে। তিনটে ঘরই মানে কোনো শ্রেণীকেই বোঝাবে না, পুরো বিশ্ব জ্ঞাপক হবে, তখন কিন্তু এস বার পি বার হবে। তাহলে প্রথম তিনটি আছেই, আর যখন হবে না তখন দেখতে পাচ্ছ এই ভেনচিত্রের ঠিক ডান দিকে নিচে আছে এস বার পি বার, তাহলে টোটাল হয়ে যাচ্ছে চারখানা শ্রেণী। তাহলে একটা চিত্রের সাহায্যে এটা হয়েও গেল। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এবচনের অ্যারিস্টটলীয় আকার বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র কি হবে। বাকি চাইছে এখানে এ বচনের জায়গায় যদি ই বচনের অ্যারিস্টটলীয় আকার থাকে, আই বচনের থাকে বা ও বচনের, তুমি একটা যদি শিখে যাও বাকিগুলো সেম। তাহলে তুমি এক্ষেত্রে কিভাবে উত্তরে যাবে, হলো বলছে এ বচনের অ্যারিস্টটলীয় আকার, তুমি আকার দিতে গেলে আগে বচন নেবে। এটা এ ই আই ও চারখানা নিরপেক্ষ বচনের মধ্যে যেটা পড়বে আগে বচনটি হলো লিখবে, নিয়ে একটা বচন লিখে নেবে। এ আছে তো সকল মানুষই মরণশীল, যদি ই হতো কোনো মানুষ নয় মরণশীল, সরি এরকম লিখবে, কোনো মানুষ নয় অমর, এরকম লিখে দেবে। আয় হলে কোনো কোনো ফুল হয় সুন্দর, ও বচন হলে কোনো কোনো আম নয় টক। তারপরে অ্যারিস্টটলীয় মতে এর আকার হবে মানে কোনটা, ওই এ বচনটার সকল এস হয় পি। ই হলে পি, আই বচন হলে কোনো কোনো এস হয় পি, ও বচন হলে কোনো কোনো এস নয় পি। যেহেতু এটা এ বচন তার জন্য সকল এস হয় পি। তারপরে বুলীয় ভাষ্য, এ বচনের বুলীয় ভাষ্য কি, এই ক্লাসগুলো কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, যাদের প্রবলেম হবে প্লিজ তোমরা বুলীয় ভাষ্য প্লে লিস্টে গিয়ে নিতে পারো। তাহলে এ বচনের বুলীয় ভাষ্য হবে এস পি বার ইকুয়াল টু 0। তারপরে ভেনচিত্র প্রশ্ন আকার হয়ে গেল, বুলীয় ভাষ্য হচ্ছে এবার ভেনচিত্র। তাহলে এস পি দুটো শ্রেণী আছে করে নিলাম। তারপরে এস পি প্রতিটা ঘরেই জানো এগুলো অ্যাভেলেবেল ক্লাস দিয়েছি। এস পি বার মানে ইকুয়াল টু প্রথম ঘরটা চিত্রায়িত। তো আজকের আলোচনার এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্লিজ তোমরা এই প্রশ্নগুলো একদম ভালো করে পড়ে যাবে, এর মধ্যেই তোমাদের মোটামুটি কমন চলে আসবে। আর তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে আছো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।
এবং সবথেকে আগে ভিডিওগুলো যদি পেতে চাও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো প্রিয় স্টুডেন্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে।